প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে হাতিল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটি শুরু করছি আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব সাবেক সচিব জনাব আবু আলম শহীদ খান। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। তো প্রথমে সংবাদপত্রের শিরোনামগুলো দেখি, তারপর আলোচনায় যাচ্ছি। অফকোর্স। দৈনিক ইত্তেফাক, হ্যাপি নিউ ইয়ার 2025, স্বপ্ন আর দিন বদলের অপরিমেয় প্রত্যাশা। শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি সমাবেশে ছাত্র জনতার ঢল। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধনের দাবি। সচিবালয়ে আগুনের প্রাথমিক প্রতিবেদন, নাশকতার প্রমাণ মেলেনি। বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে অগ্নিকাণ্ড। ফ্যাসিবাদের বিরুদ্ধে অর্জিত স্বাধীনতা সমুন্নত রাখার অঙ্গীকার সরকারের। নতুন বছরে শুভেচ্ছা জানিয়ে প্রধান উপদেষ্টা। আমাদের সময়, স্বাগত 2025, মানুষের স্বপ্ন কি পূরণ হবে? গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সরকারের মূল চ্যালেঞ্জ। জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠে আলটিমেটাম। মানবজমিন, নির্বাচন সংস্কার দ্বৈরথের বছর, স্বাগত 2025, কড়া নিরাপত্তায় বর্ষবরণ। হবিগঞ্জে গ্যাস লাইন বিস্ফোরণে 4 জন নিহত। অর্থনৈতিক সংকট মোকাবিলায় বড় চ্যালেঞ্জ। সমকাল, 2025 সাল হবে কার্যকর ঐক্যমত্য সৃষ্টির বছর। আমার দেশ, ছাত্রদের জুলাই বিপ্লবের ঘোষণা পেছানোর নেপথ্যে। কালবেলা, অনেক প্রত্যাশার 25, ঘোষণাপত্র দিতে সরকারকে ডেডলাইন 15ই জানুয়ারি। প্রতিবেদন দিতে সময় বাড়ালো সংস্কার কমিশনগুলো। দেশ রূপান্তর, সাইবার সুরক্ষা অধ্যাদেশ ধোঁকা দেওয়ার অপচেষ্টা টিআইবি। ঘটনাবহুল 2024, নতুন বছরের চ্যালেঞ্জ সম্ভাবনা। বিএনপির মত, ঘোষণাপত্র প্রকাশ হলে অরাজকতা হতে পারত। খবরের কাগজ, গণতন্ত্রে উত্তরণের আকাঙ্ক্ষা, স্বাগত 2025। দৈনিক দিনকাল, স্লোগানে উত্তাল শহীদ মিনার, পলাতক হাসিনার ফাঁসি দাবি। পদ্মা সেতু দুর্নীতির মামলা পুনরায় তদন্তের সিদ্ধান্ত। দৈনিক করতোয়া, ইংরেজি নববর্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শুভেচ্ছা, নবগণতন্ত্রের প্রত্যাশা। নববর্ষ উপলক্ষে শুভেচ্ছা জানালেন তারেক রহমান। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, রিকভারি অন সাম ফ্রন্টস বাট ইনভেস্টমেন্ট গ্যাপস, ব্যাংকিং ইনস্ট্যাবিলিটি স্টিল কি কনসার্নস। শিরোনামগুলো দেখছিলাম দৈনিক সংবাদপত্রগুলোর। আমরা আলোচনায় যাব, তবে বেশিরভাগ সংবাদপত্রের শিরোনামও যেমন আমরা জানি যে শুরু হলো খ্রিস্টীয় নতুন বছর 2025। আমরা এই নতুন বছরে আমাদের দর্শক শ্রোতাদের এবং সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের আয়োজনটি শুরু করতে চাই। শুনতে চাই আপনার কাছে প্রত্যাশা। শুভ নববর্ষ সকলকেই। নববর্ষের প্রত্যাশা, এরকম একটা প্রত্যাশা থাকে সবার, রেজলিউশন নিতে হয় যে একটা বছর চলে গেল, আগামী বছরে আমি কি করতে চাই। তো প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। আগামী বছর হোক আমাদের স্বপ্ন, যে অধরা স্বপ্ন ছিল, সেই স্বপ্ন বাস্তবায়নের বছর, বা স্বপ্নের পথে যাত্রার, দৃঢ় যাত্রার একটা বছর। স্বপ্নটা কি? 71-এর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটা বৈষম্যহীন, মানবিক, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। অধরা রয়ে গেছে স্বপ্নটা। 90-এর গণ অভ্যুত্থানে ঠিক একই স্বপ্ন বাস্তবায়নের জন্য লড়াই করেছিল মানুষ। তারপরে 3 জোটের রূপরেখা হয়েছিল, কিন্তু 3 জোটের রূপরেখা অনুসরণ করা হয়নি ঠিক মতো। অনুসরণ করা হলে হয়তো আজকে আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে পারতাম। এরপরে 24-এর ছাত্র জনতার অভ্যুত্থান, স্বপ্ন একই, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ। সুতরাং আমার প্রত্যাশা হলো, বা মানুষের প্রত্যাশা এটাই হবে হয়তো, যে আমরা যেন 25-এ
এমন কিছু করি যে যা কিছু করার মধ্য দিয়ে একটা জাতির ঐক্যমত্য সৃষ্টি হবে এবং আমরা একটা সুন্দর আগামী ভবিষ্যতের জন্য, একটা মানবিক বাংলাদেশের জন্য, অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য, বৈষম্যহীন বাংলাদেশের জন্য, গণতান্ত্রিক বাংলাদেশের জন্য এগিয়ে যেতে পারবো। যেটি দেখা যাচ্ছে যে শিরোনামগুলো অনেক রকম শিরোনাম করা হয়েছে এবার 25 সাল বরণকে ঘিরে এবং 24-এর বিদায়কে ঘিরে। তার মধ্যে একটি তো হচ্ছে যে যেটি আমার সামনে রয়েছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে অর্জিত স্বাধীনতা সমুন্নত রাখার অঙ্গীকার সরকারের, এটি মাননীয় প্রধান উপদেষ্টার বরাত দিয়ে শিরোনামটি করা হয়েছে। না, এটা তো আমরা চাই, যে আমরা সকলেই এখন এটাই চাই যে আমাদের গণতান্ত্রিক রাষ্ট্রটা যেন কর্তৃত্ববাদী রাষ্ট্রে আর রূপান্তরিত না হয়। কারণ আমরা স্বৈর শাসন, কর্তৃত্ববাদী শাসন, ফ্যাসিবাদী শাসন তো অনেক দেখলাম। এখন আমাদের স্বপ্ন এবং প্রত্যাশা এটাই হবে যে বাংলাদেশ যেন একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয়, একটা মানবিক রাষ্ট্রে পরিণত হয়, এবং সেটাই মনে হয় সবাই চাচ্ছেন এখন, সবারই প্রত্যাশা সেটা, এবং সেই পথে হাঁটতে হবে। সংস্কার কমিশনগুলো রিপোর্ট দেওয়ার জন্য কিছুটা সময় বাড়িয়েছে। নির্বাচন সংস্কার কমিশন মনে হয় 3 তারিখে রিপোর্ট দেবে, এবং আমরা সংস্কার কমিশনের রিপোর্টগুলো পাওয়ার পরে, তাদের সুপারিশগুলো পাওয়ার পরে দেখব যে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা হচ্ছে এবং আলাপ আলোচনার ভিত্তিতে কী সংস্কার অতি সত্বর করা সম্ভব বা একটা কম সময়ের মধ্যে সেসব সংস্কার করে আমরা একটা যেটা বারবার আলোচনা হচ্ছে যে একটা রোডম্যাপ, নির্বাচনের রোডম্যাপ, আমি যেটাকে বলি যে একটা পুরো রোডম্যাপ, যে অন্তর্বর্তীকালীন সরকার তার কত সময়ে তারা থাকবেন এবং সেই সময়ের মধ্যে তারা কি কাজ করতে এগিয়ে নিতে চান। তো সেটার মধ্য দিয়ে আমরা নিশ্চয়ই একটা 25শে ডিসেম্বরে একটা যদি নির্বাচন আমরা দেখি খুব ভালো কথা, নাহলে 26শে জুনের মধ্যে একটা নির্বাচন হবে, যে নির্বাচনের মধ্য দিয়ে মানুষ তাদের প্রতিনিধি বাছাই করতে পারবে ভয়ভীতিহীন পরিবেশে, উৎসব মুখর পরিবেশে, এবং যাদেরকে জনগণ বাছাই করবে, ভোটাররা বাছাই করবে, তাদের কাছে দায়িত্ব হস্তান্তর হবে এবং আমরা আরও সামনের দিকে এগিয়ে যেতে থাকবো। এবং সেই যারা দায়িত্ব নেবেন বা যারা দায়িত্ব পাবেন তারাও যেন সংস্কার কর্মসূচিগুলো এগিয়ে নিয়ে যান, সেরকম একটা কমিটমেন্ট নিশ্চয়ই জাতি তাদের কাছে প্রত্যাশা করে, এবং তারা সেটা করবেন, কমিটমেন্টটা দিবেন এবং সেটা কার্যকরও করবেন ভবিষ্যতে। আবার চ্যালেঞ্জের কথাও রয়েছে, তার মধ্যে একটি বলা হয়েছে যে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলাই হবে একটি বড় বিষয়। হ্যাঁ, এটা যে কোনো সরকারের জন্য, এখন এই সরকারের জন্য তো একটা নির্বাচন একটা বড় চ্যালেঞ্জ এসে গেছে, রাজনৈতিক স্থিতিশীলতা একটা বড় চ্যালেঞ্জ, আইন শৃঙ্খলা রক্ষা করা একটা বড় চ্যালেঞ্জ। কিন্তু পাশাপাশি আমাদের মতো দেশে, আমাদের যারা, যেটাকে আমরা মিডল ইনকাম কান্ট্রি বলছি, কিন্তু আসলে তো আমরা মিডল ইনকাম কান্ট্রিতে অত ওইভাবে পৌঁছতে পারি নাই। তো আমাদের দেশে যেখানে 12-14 কোটি মানুষ দরিদ্রের কাছাকাছি বা নিম্ন মধ্যবিত্ত যাদের দ্রব্যমূল্য এবং অর্থনীতি যদি চাঙ্গা না হয়, তাদের পক্ষে জীবনযাপন করা খুব চ্যালেঞ্জিং। সুতরাং সব সরকারের কাছে, ভবিষ্যতের সরকার, এখনকার সরকার, অতীতের সরকার, তাদের কাছে অর্থনৈতিক উন্নয়নটা একটা বড় চ্যালেঞ্জ ছিল, মানুষের ভাগ্যের উন্নয়ন একটা বড় চ্যালেঞ্জ ছিল, মানুষের কোয়ালিটি অফ লাইফ উন্নয়ন একটা বড় চ্যালেঞ্জ, এবং সেই চ্যালেঞ্জগুলো এখনও আছে। সুতরাং অর্থনীতি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ এবং এটা থাকবেই সামনে। এই চ্যালেঞ্জটাকে কীভাবে মোকাবিলা করবেন সরকার, সেটা নিশ্চয়ই আমরা দেখতে পারবো, বাট এটা একটা বড় চ্যালেঞ্জ। কারণ দ্রব্যমূল্যটা এখনও আমাদের সাধারণ মানুষের নিয়ন্ত্রণে আসেনি, বিশেষ করে যে আমদানি পণ্যের মূল্য, সেটাতে তো সিন্ডিকেটের একটা অস্তিত্ব ছিল এবং আছে। সেই সিন্ডিকেট তো আমরা ভাঙতে পারিনি। সামনে রমজান মাস, এবং সেই সময় সিন্ডিকেট খুবই শক্তিশালী হয়ে যায়, এবং তখন রমজান মাসের যে কয়েকটা পণ্য আমদানি করতে হয়, বিশেষ করে ছোলা, ডাল এবং অন্যান্য জিনিস, যেটা সয়াবিন তেল, চিনি, এই 4টা জিনিসে আমরা দেখেছি অতীতে যে সিন্ডিকেট করে জনগণের পকেট কাটার একটা ব্যবস্থা হয়, হাজার হাজার কোটি টাকা একটা লাভ করার ব্যবস্থা করা হয়। তো এইখানে একটা বড় চ্যালেঞ্জ আছে, নিশ্চয়ই অন্তর্বর্তীকালীন সরকার সেই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য যথেষ্ট শক্তিশালী পদক্ষেপ নেবেন। এই যে চ্যালেঞ্জগুলোর কথা আপনি বললেন, এই চ্যালেঞ্জগুলো তো রয়েছেই, কিন্তু এর বাইরে যে শক্তিশালী কয়েকটি মাত্রা রয়েছে যেগুলো কাজ করছে এখন। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। যেমন একদিকে সংস্কারের উদ্যোগ, সংস্কারের দাবি ইত্যাদি, আরেকদিকে নির্বাচন ত্বরান্বিত করা, যৌক্তিক সময় নির্বাচন দেওয়া, এরকম দাবি। আবার আরেকদিকে হচ্ছে যে জুলাই বিপ্লবের আদর্শ এবং সেই অনুযায়ী ঘোষণাপত্র এবং তার বাস্তবায়নের যে প্রক্রিয়া এবং দাবি, আন্দোলন, সব কিছু মিলে এই যে বিভিন্ন মাত্রিক যে অবস্থা,
এই অবস্থায় এই সংকটগুলো মোকাবেলা করা এই সরকারের জন্য কতটা সহজ হবে কিংবা চ্যালেঞ্জিং হবে আপনি মনে করেন? না, সরকারের জন্য সরকার পরিচালনা করাই একটা বিশাল চ্যালেঞ্জ আমাদের মতো দেশে, বিশেষ করে যেখানে আপনার প্রক্রিয়াগুলো ধ্বংস হয়ে যায়, যেখানে কর্তৃত্ববাদী শাসনের ফলে সব জায়গায় ধসে পড়ে। যেমন আমাদের নির্বাচন ব্যবস্থা পুরোটাই ধসে পড়েছিল। আপনি 14, 18, 24-এর নির্বাচন যখন চিন্তা করবেন তখনই বুঝবেন যে নির্বাচনটা কেমন ছিল। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে মানুষের যে ক্ষোভ, বেদনা, দুঃখ, সেটা তো আমরা তাদের আচার আচরণে লক্ষ্য করেছি। এখন দেখেন যে তারপরে তো আমাদের একটা নির্বাচিত সরকার, অন্তর্বর্তীকালীন সরকার তো একটা স্বল্পমেয়াদী সরকার, সুতরাং এটার মেয়াদ কত হবে সেটা নিয়ে আলাপ আলোচনা হতে পারে। এবং এখন তো আমরা জানি যে 26শে জুন একটা লাস্ট পয়েন্ট যেখানে নির্বাচন হবে। সুতরাং নির্বাচনের একটা রোডম্যাপ বা নির্বাচন ব্যাপারে স্পষ্ট করার একটা দাবি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে থাকবে। আবার কেউ কেউ সংস্কারটা প্রয়োজন, জনগণ মনে করে যে রাজনৈতিক দলগুলোর উপরে যে আস্থা এবং বিশ্বাসের অভাব, যে তারা যে ওই যে মুক্তিযুদ্ধের স্বপ্ন বললাম সেটা বাস্তবায়ন করেন নাই, আপনার 90-এর গণ অভ্যুত্থানের যে 3 জোটের রূপরেখা সেটা তারা বাস্তবায়ন করেন নাই, যার ফলে রাজনৈতিক দলগুলোর উপরে মানুষের একটা অনাস্থা, আস্থার অভাব এবং বিশ্বাসের অভাব দেখা যায়। সে কারণে অনেক নাগরিক এবং অধিকাংশ নাগরিকতা এরকম মনে করেন যে কিছু কিছু সংস্কার যেটা একদম প্রয়োজনীয় সেই সংস্কারগুলো এখনই শুরু করা উচিত এবং এটা অন্তর্বর্তীকালীন সরকারই করবে। সুতরাং আমি ওখানে কোনো অসুবিধা দেখছি না। সংস্কার, নির্বাচন, অন্যান্য কাজ একসাথেই চলতে পারে এবং তাদের যে অন্য দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা করা এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সেটা তো রেগুলার দায়িত্ব, ওটা তো তারা করবেনই। মাঝে আসলো যে আমরা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যে রূপরেখা বা একটা ঘোষণাপত্র, এখানে একটা জিনিস লক্ষণীয় যে গত 4 মাসের মধ্যে এরকম 3-4টা ঘটনায় আমরা দেখলাম যে ছাত্র যারা নেতৃবৃন্দ, সমন্বয়ক, তারা যেভাবে চাচ্ছেন সেভাবে হয়তো সরকার এবং অন্যান্য রাজনৈতিক দল, মানে অন্তর্বর্তীকালীন সরকারে তাদের প্রতিনিধিত্ব আছে, তারা এবং অন্যান্য রাজনৈতিক দল সেইভাবে জিনিসটা করতে চাচ্ছেন না। তো আমাদের তো যা কিছু করতে হবে একটা রাজনৈতিক ঐক্যমত্য লাগবে এবং সমন্বয়করা যে কথাগুলো বলছেন, যে প্রস্তাবগুলো করছেন, সেগুলো কিন্তু রাজনৈতিক প্রস্তাব। যেমন ধরেন আমাদের রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে বা উনি পদত্যাগ করবেন, তো এটার ব্যাপারে একটা দাবি দেওয়া ছিল এবং তারা বঙ্গভবন ঘেরাও করেছিলেন। বাট শেষ পর্যন্ত রাজনৈতিক দল, বড় রাজনৈতিক দল রাজি না হয় এবং অন্তর্বর্তীকালীন সরকারও সেই ব্যাপারে কোনো চাপ সৃষ্টি না করায় ওটা অ্যাচিভ করা যায়নি। তারপরে তারা একসময় গেলেন, উচ্চ আদালতে গেলেন, তারা দাবি করলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং তারা উচ্চ আদালতে গেলেন এবং উচ্চ আদালতে থেকে তারা কিন্তু তাদের রিটটা ফিরিয়ে নিলেন এবং উচ্চ আদালত তাদের রিটটা ফিরিয়ে নেওয়ার ফলে ওই বিষয়ে আদালতে কোনো সিদ্ধান্ত হলো না। তো সুতরাং ওই যে দাবিটা, ওটাও কিন্তু ঝুলে গেল তখনকার মতো। এখন তারা আজকেই তো হয়েছে, আজকে মানে গতকাল, আমরা তো একদিন পার করে ফেলছি, গতকাল তারা একটা ঘোষণা দেওয়ার চিন্তা করেছিলেন এবং অনেক এটা ফেসবুকে এবং সোশ্যাল মিডিয়াতে এ নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং তাদের বক্তব্যটা বেশ অ্যাগ্রেসিভ বক্তব্য ছিল, নাও অর নেভার এই টাইপের বক্তব্য দিয়েছেন এবং একটা পর্যায়ে থেকে, নেতৃত্ব পর্যায়ে থেকে, এমনকি উপদেষ্টা পরিষদে আছেন এমন একজন সদস্য এই বিষয়ে বক্তব্য দিয়েছেন। পরের দিনই উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে বা প্রধান উপদেষ্টার যে প্রেস সেক্রেটারি যখন বললেন যে না, এই বিষয়ে তারা চিন্তা করছেন, উপদেষ্টা পরিষদ বা অন্তর্বর্তীকালীন সরকার চিন্তা করছে এই ধরনের কোনো ঘোষণা তারা তৈরি করবেন এবং সেই ঘোষণাটা তৈরি হবে সকল রাজনৈতিক দল, সকল পক্ষ, সকল অংশীজনের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে, যারা গত 15-16 বছর বা 17 বছর ধরে একটা কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে বা ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা আন্দোলন সংগ্রামে ছিলেন। তো আজকে তারা সেখান থেকে সরে আসলেন, তারা একটা সমাবেশ করেছেন, সেখান থেকে সরে আসছেন, কিন্তু একটা 15 দিনের আবার আলটিমেটাম দিয়েছেন। তো আমি যে 2-3টা ঘটনা আমরা দেখলাম, সেখানে আমার কাছে যেটা মনে হয় যে আমাদের ছাত্র সমন্বয়কগণ অথবা যারা এই যে নাগরিক কমিটি যারা তৈরি করেছেন, তারা মনে হয় কিছু জিনিসের ব্যাপারে তারা অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তাদের যেহেতু প্রতিনিধিত্ব আছে, তারা আলাপ আলোচনা করে মনে হয় এগোতে পারেন, যাতে সরকার আবার বিব্রত না হয় বা সরকার এটাকে চ্যালেঞ্জ হিসেবে মনে না করে, সেটা তারা করতে পারেন। বাট এটা তো গণতন্ত্র, সুতরাং আপনি তো প্রেশার গ্রুপ হিসেবে যে কোনো আন্দোলন, সমাবেশ আপনার বক্তব্য দিতেই পারেন, তাতে তো কোনো অসুবিধা নেই। বাট তারপরেও তাদেরকে চিন্তা করতে হবে যে কতটা সংবেদনশীল হয়ে যায়। যেমন ধরেন সচিবালয়ে একটা বড় অগ্নিকাণ্ড হয়েছে, আজকে তার আপনি হেডলাইন পড়ছিলেন, রিপোর্ট দেওয়া হয়েছে।
তার একটা রিপোর্ট দেওয়া হয়েছে। কিন্তু আপনি জানেন, আপনি তো মিডিয়ার সাথে আছেন, আমি সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য খবরাখবরে অনেক মানুষকে, ইভেন আমাদের একজন উপদেষ্টাকে বলতে শুনেছি এটা একটা নাশকতা এবং ফেসিবাদের দোসররা এটা করেছে, এবং বা ওই যে আমলারা করেছে যারা বিক্ষোভ করছিল ইয়ার মধ্যে, সচিবালয়ে একটা বিক্ষোভের পরিবেশ সৃষ্টি হয়েছিল। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। নানান ধরনের একটা কনস্পিরেসি থিওরি, নানান ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করা হলো। যখন আমরা বলার চেষ্টা করলাম যে একটা তদন্ত কমিটি করেছে অন্তর্বর্তীকালীন সরকার, এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, হি ওয়াজ ভেরি ডেফিনিট। তিনি বলেছেন যে আমরা একটা তদন্ত কমিটি করেছি, তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার আগে আসলে আমার পক্ষে তেমন কিছু বলা সম্ভব নয়। আমাকে অনেক মিডিয়াতে জিজ্ঞাসা করা হয়েছিল, আমি বলেছিলাম আমি একদম কোয়ালিফাইড পারসন না, কারণ আমি তো ফায়ার সার্ভিসে কাজ করি নেই, বা বিস্ফোরক অধিদপ্তরে কাজ করি নেই, বা সেনাবাহিনীর ওইসব এজেন্সিতে কাজ করি নেই। আর কাজ করলেও যারা কাজ করেন তারা ডেফিনিট অনেক কাজের মধ্যে যারা বিশেষজ্ঞ তারা এই ব্যাপারে ব্যাখ্যা দিতে পারবেন। কিন্তু আমরা কিন্তু গত 3 দিন 4 দিন ধরে, মানে আগুন লাগার পর থেকে আমরা মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে আমরা নানান কথাবার্তা বলেছি। আজকে কি দেখা গেল? আজকে দেখা গেল যে না, ওইসব কথাবার্তা একদম বোগাস ছিল, মিথ্যা ছিল, অসত্য ছিল। তা এখন আপনি যে কোনো ঘটনা ঘটলে, একটা কনস্পিরেসি থিওরি ইজ এ ভেরি পপুলার থিওরি ইন দ্য ওয়ার্ল্ড, এবং এটা অনেকেই অনেক রকম খেলতে পারেন। বাট আপনি যখন পজিশনে থাকেন, আপনি যখন মিডিয়াতে থাকেন, আপনি যখন একটা নেতৃত্বে থাকেন, তখন কিন্তু আপনি যে কোনো বিষয়ে আশা করবে মানুষ, বা আমরা আশা করব যে আপনি রেসপন্স করবেন, রিয়াকশন করবেন না। অ্যাগ্রেসিভলি হঠাৎ করে কিছু বলে ফেলা তো ঠিক না। তো এটা তো আজকে প্রমাণ হলো যে আমরা এই কদিনে যা কিছু বলেছি সব কিছুই আসলে ঠিক ছিল না। এমনকি আমরা ভিডিও ফুটেজ দেখিয়ে বললাম এই আগুন 2 জায়গায় কীভাবে একসাথে লাগলো। এবং আমি মিডিয়াতে অনেক সাংবাদিক ভাইদেরকেও এরকম বলতে, যারা টক শোতে আসেন, সাংবাদিক, শিক্ষক, তাদেরকেও, মানে যারা এডুকেটেড পিপল, তাদেরকেও কিন্তু এরকম ভিডিও ফুটেজের রেফারেন্স এটা বলতে দেখেছি। এই যে আমরা খুব দ্রুত একটা কনক্লুশনে চলে যাই, ভিতরে না ঢুকে বা না জেনে, অপেক্ষা না করে, আমার মনে হয় সেগুলো থেকে আমরা আগামী বছর, নতুন বছরে বিরত থাকার চেষ্টা করব। কেন এগুলো করা হলে কি জনমনে নানান সন্দেহ, অবিশ্বাস সৃষ্টি হয়, এবং এটা আসলে গণতন্ত্রের জন্য বা সরকার যারা পরিচালনা করছেন তাদের জন্য ঠিক না, এবং তারা বিব্রত হন। আমরা আরেকটি শব্দ, খুব অনেকগুলো সংবাদ শিরোনামে আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে ঐকমত্য, যেটি জরুরি বলে বলা হচ্ছে। এটি সরকারের দিক থেকেও বলা হচ্ছে, আমাদের বিশ্লেষক যারা তারাও বলছেন, রাজনৈতিক দলগুলোও বলছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে রাজনৈতিক দলগুলোর এক ধরনের অবস্থান আছে, কিছু কিছু মিল থাকলেও ভিন্নতাও রয়েছে সরকারের সঙ্গে, সরকারের এক ধরনের অবস্থান রয়েছে, পাশাপাশি ছাত্র সমাজ যারা আন্দোলন করছেন তাদের আরেক ধরনের অবস্থান রয়েছে। এই অবস্থা ঐকমত্য বলতে আপনি কি বুঝছেন, এবং সেটি আসলে কতখানি কিভাবে সম্ভব? ঐক্যমত্য খুবই গুরুত্বপূর্ণ, এবং আমাদেরকে তো যে কোনো মৌলিক সিদ্ধান্তে বা যে কোনো বড় ধরনের সিদ্ধান্তে আমাদের একটা ঐক্যমত্য পৌঁছতে হবে, নাহলে তো আমরা একেবারে বিভাজিত হয়ে যাব। আর পাশাপাশি কিন্তু গণতন্ত্র যখন চলে, গণতন্ত্র থাকলে, গণতান্ত্রিক অধিকারগুলো থাকলে মানুষের মধ্যে তো ডিফারেন্সটাও থাকবে। সেজন্য তো ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল, সবাই যদি ঐক্যমত্যে থাকতো তাহলে তো দেশে একটা রাজনৈতিক দল থাকতো, কমিউনিস্ট পার্টির মতো, যে আপনি কমিউনিস্ট দেশগুলোতে যা হয় বা সমাজতান্ত্রিক দেশগুলোতে যা হয়, বা একেবারে পুরা কর্তৃত্ববাদী দেশে যা হয়। সুতরাং রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নতা থাকতেই পারে, যে কোনো বিষয় দেখার ভিন্নতা থাকতে পারে। ছাত্র সমাজও অন্যভাবে দেখতে পারে জিনিসগুলো, তারা একটা বড় ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা উত্তীর্ণ হয়েছেন। সুতরাং তাদের কাছে তাদের যে চাওয়া বা তাদের যে স্বপ্ন, সেই স্বপ্নটা আমার স্বপ্নের চেয়ে একটু বড় স্বপ্ন হতেই পারে। এ ব্যাপারে আমি কোনো চ্যালেঞ্জ দেখি না। কিন্তু ফাইনালি চূড়ান্ত পর্যায়ে গেলে, যখন আপনি একটা নির্বাচনের দিকে অগ্রসর হবেন, বা চূড়ান্ত পর্যায়ে সংবিধান নিয়ে আমি কী করব, অন্যান্য জিনিস যদি আলোচনা হয়, তখন বড় বড় মৌলিক ইস্যুতে
তখন কিন্তু আমাদের একটা জাতীয় ঐক্যমত্যে পৌঁছতে হবে, তখন ঐক্যমত্যটা গড়ে তুলতে হবে। যেমন আপনার কিছু মতামত আছে, আরেকজনের কিছু মতামত আছে, আমার কিছু মতামত আছে, সকলের মতামতগুলোর মধ্যে তো নিশ্চয়ই কমন কিছু মতামত থাকবে। সেই মিনিমাম কমন প্রোগ্রাম এরকম আমরা শুনেছি এবং অতীতও তাই হয়েছে। মিনিমাম কমন জিনিসে আমরা ঐক্যমত্যে পৌঁছে তখন সিদ্ধান্ত নেব। তারপরে কিন্তু দরজা খোলা থাকছে যে আমরা মিনিমাম যেটা মেনে নিলাম আমরা সেই কাজটা করলাম, এবং তারপরে ধরেন একটা নির্বাচন হলো, নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ যাকে নির্বাচিত করলো, জনগণ যাদের বেশি নির্বাচিত করলো বেশি সংখ্যক আসনে, তখন তারা সরকার করলেন। কিন্তু তখনও তো আপনি সরকারের বাইরে থাকলেও একটা গণতান্ত্রিক ব্যবস্থায় কিন্তু আপনি আপনার বক্তব্যগুলো পেশ করতে পারবেন এবং জনগণকে আপনার বক্তব্যের পিছনে ঐক্যবদ্ধ করতে পারবেন, এবং পরবর্তী নির্বাচনের সময় আপনি তখন জনগণকে সাথে নিয়ে হয়তো আপনিও নির্বাচিত হয়ে যেতে পারবেন। এইভাবে ডেমোক্রেসিতে জিনিসগুলো দেখতে হবে। সুতরাং মতদ্বৈততা বা মতের পার্থক্য, ভিন্ন মত, এটাই তো গণতন্ত্র। কিন্তু আমরা এক পর্যায়ে যে অবশ্যই বড় বড় সিদ্ধান্তে আমাদের জাতীয় ঐক্যমত্যে পৌঁছতে হবে। আমি আশা করি যে এটা পৌঁছতে পারবেন এনারা সব। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। সবাই মিলে এবার আমরা যাই শিরোনামে, যেটি সারাদিন গেল দিন যা নিয়ে মানুষের মধ্যে আগ্রহের একটি জায়গা ছিল। শহীদ মিনার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণাপত্র প্রকাশের যে আগের কর্মসূচি ছিল সেটিকে তারা মার্চ ফর ইউনিটি বা ঐক্যের জন্য যাত্রা কর্মসূচি হিসেবে করেছেন। সেখান থেকে বলা হয়েছে ঘোষণাপত্র দিতে সরকারকে ডেডলাইন 15ই জানুয়ারি, অর্থাৎ 15ই জানুয়ারির মধ্যে সরকার যে এবার বলছে যে ঘোষণাপত্র তারাই দেবে, তার জন্য এই ডেডলাইনটি বেঁধে দেওয়া হয়েছে। এটাও একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে আমরা দেখতে পারি যে তাদের এই রাইটটা আছে, তাদের অধিকার আছে যে তারা একটা দাবি পেশ করতেই পারেন। বাট 15ই জানুয়ারিতে মধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার এটা করতে পারবেন কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। কারণ অন্তর্বর্তীকালীন সরকারের যে ঘোষণাটা আছে সেখানে তারা অনেক দল মত সাথে কথা বলতে চান, গোষ্ঠীর সাথে কথা বলতে চান এবং অংশীজনের সাথে কথা বলে একটা ফাইনাল ঘোষণাপত্র করতে চান, যেটা নিয়ে পরবর্তীতে আবার এটা নিয়ে কোনো চ্যালেঞ্জ সৃষ্টি না হয় এবং পরিবর্তন করতে না হয়। সুতরাং তারা হয়তো আরেকটু সময় নেবেন। ডেডলাইনটাও একটা প্রেশার গ্রুপের কাজ। এইটা ডেডলাইনটাকে আমি খুব একটা গুরুত্বপূর্ণ মনে করছি না। তারা এতজন মানুষকে ডেকেছিলেন, তারা বলবেন এটা খুব স্বাভাবিক এবং তারা বলেছেন। সুতরাং 15 তারিখের পরে আমাদেরকে দেখতে হবে। যেমন সংস্কার কমিশনের জন্য তো রাষ্ট্রের ডেডলাইন ছিল যে 31 তারিখের মধ্যে রিপোর্ট দিতে হবে। একটা সংস্কার কমিশনও তো রিপোর্ট দিতে পারেনি, তারা সময় নিয়েছে কেন তাদের ওই যে কাজ শুরু করতে দেরি হয়েছে বা নানান কারণে। সুতরাং এই যে ডেডলাইন মধ্যে করতে হবে, না হলে আমরা অন্য কিছু করব, এরকমটা মনে হয় চিন্তা করা যাবে না। আপনি ডেডলাইন দিয়েছেন, ঠিক আছে, আপনার ডেডলাইন না দিলে ভালো হতো। কারণ এই সরকারটা তাদের সরকার, তারাই এই সরকারটা গঠনের ব্যাপারে সবচেয়ে উদ্যোগী হয়েছিলেন। তারাই ডক্টর ইউনূসকে অনুরোধ করে এই সরকারের দায়িত্ব নিতে বলেছেন। তাদের সুপারিশের ভিত্তিতে, তাদের প্রস্তাবের ভিত্তিতে উপদেষ্টা পরিষদে অনেকেই গিয়েছেন, তাই না? এবং ডক্টর ইউনূস তো এরকমও বলেছেন, ছাত্ররা আমাকে প্রধান উপদেষ্টা মনোনীত করেছে, নিয়োগ করেছে, এরকম কথা বলেছেন। সুতরাং এটা তাদেরকে বুঝতে হবে। তারা যাকে আনলেন নোবেল লরেট, যাকে সারা পৃথিবীর মানুষ চিনে, যার মধ্য দিয়ে আমরা অনেকেই নাগরিকরা একটা স্বপ্ন পূরণের অবস্থা দেখতে পাচ্ছে, মানে সৃষ্টি হবে এরকম পরিবেশ দেখতে পাচ্ছে, তাকে চাপ দেওয়া বা তাকে এমন চাপ দেওয়া যে চাপে তিনি বিব্রত হতে পারেন, এরকম চাপ না দেওয়াই সমীচীন হবে বলে আমি মনে করি নাগরিক হিসাবে। এই যে ঘোষণাপত্রের কথা যেটি বলা হচ্ছে, তার মধ্যে সবচেয়ে বেশি আলোচনা যে জায়গাটিকে ঘিরে হচ্ছে সেটি হচ্ছে সংবিধানের বিষয়টি। যে সংবিধান, আমার মনে হয় এই বিষয়ে তো ঐকমত্য হওয়া খুব কঠিন। কেন বিএনপি তো বলেছে তারা সংবিধানের মধ্যে থাকতে চায় এবং সংবিধান সংশোধন হতে পারে। সংবিধান তো 17 বার সংশোধন হয়েছে। বিএনপি একটা বড় রাজনৈতিক দল এবং বড় স্টেক হোল্ডার, এবং বিএনপি আর অন্যান্য রাজনৈতিক দল, বেশ কিছু রাজনৈতিক দল এরকম বলেছেন যে তারা সংবিধানটা পুরোপুরি স্ক্র্যাপ করতে চান না এবং তারা সংবিধান সংশোধন করতে চান। বাট এই সংবিধান সংশোধনও কিন্তু র্যাটিফাইড হতে হবে পার্লামেন্টে, নেক্সট পার্লামেন্টে। সুতরাং ওখানে বড় ধরনের ঐক্যমত্য দরকার হবে। সুতরাং সংবিধানটাকে পুরোপুরি কবর দেওয়া যে কথা বলা হচ্ছে, এটা দাবি হতে পারে, আমিও দাবি করতে পারি এই সংবিধান একটা খুবই খারাপ সংবিধান, এরকম এটা থাকা উচিত না। একজন নাগরিক এটা বলতেই পারেন, নাগরিকের মতামত প্রকাশের স্বাধীনতা আছে। বাট এই বিষয়ে
একেবারে পুরো ঐক্যমত্য হবে বলে আমার মনে হচ্ছে না। এবং বিএনপির পক্ষ থেকে এরকমও বলা হয়েছে আজকে যে আজকে যদি এরকম একটা ঘোষণা আসতো তাহলে একটা পরিস্থিতির সৃষ্টি হতো যে পরিস্থিতিটা নৈরাজ্যের দিকে দেশকে ঠেলে দিত। সুতরাং তারা এই ব্যাপারে বেশ সেন্সিটিভ এবং সাবধানতার সাথে কথা বলছেন বলে আমার মনে হয়। তার মানে এই ঘোষণাপত্রে যা থাকতে পারত বলে আমরা সংবাদে দেখতে পাচ্ছি বা এই বক্তৃতায় যে কথাগুলো উঠে এসেছে গেল দিনের কর্মসূচিতে, যে এই বক্তব্যের প্রতিফলনই তো সংবিধানে মানে আগামী যে সরকারের কাছ থেকে যে ঘোষণাপত্র আসবে তাতে দেখতে চাওয়া হচ্ছে। তাহলে সেটি 15 তারিখে তারা কেউ দেখতে চান, মানে এটা তো একটা পক্ষ। এখন তারা অনেকে আন্দোলনে ছিলেন এবং ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানে আপনি জনতার অংশগ্রহণটা তো স্মরণীয়, তাই না? লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এসেছিল, লক্ষ লক্ষ অভিভাবক, এমনকি আওয়ামী লীগ ঘরানার বাচ্চারা রাস্তায় ছিল। তারা বলেছে আমার ভাইকে কেন হত্যা করা হয়েছে, এবং তাদের গার্জিয়ানরা, মারা রাস্তায় ছিল, নারীরা রাস্তায় ছিলেন, সাধারণ দোকানদার রাস্তায় ছিলেন, ফুটপাতের মানুষ রাস্তায় ছিল, রিক্সাওয়ালা রাস্তায় ছিল। সো এখন যারা এই ঘোষণার কথা বলছেন তারা তো বিশেষ করে ছাত্রদেরকে প্রতিনিধিত্ব করছেন। যদি রাজনৈতিক দলের কথা বলি তারা অনেক মানুষকে প্রতিনিধিত্ব করেন। সুতরাং এই যে তারা যা বলছেন এটাই যে ঘোষণাপত্র হতে হবে এরকম তো নাও হতে পারে। সেজন্যই তো ঐক্যমত্যের দরকার আছে যে আমরা কীভাবে ঘোষণাটা দেব। নিশ্চয়ই একটা ঘোষণা তো প্রয়োজন হবে বা ঘোষণা দেওয়াই যেতে পারে, ঘোষণা দেওয়ার অধিকার আছে এবং অন্তর্বর্তীকালীন সরকারই এটা দিবেন। নিশ্চয়ই তারা এই ঘোষণার মধ্যে ফ্যাসিবাদ বিরোধী যে বক্তব্য সেটা থাকবে, ফ্যাসিবাদের যাতে আমরা নতুন করে না আসে, কেন এই গণ অভ্যুত্থানটা হলো সেই ধরনের একটা শেপও থাকতে পারে, ইন্ট্রোডাকশন থাকতে পারে, এবং তারা ভবিষ্যতে কি করতে চান, ওই গণ অভ্যুত্থানের ফলে কি অর্জন করতে চান, এগুলো নিয়ে একটা ঘোষণা থাকতে পারে। বাট একদম সংবিধানে কবর দিয়ে দেওয়া হবে, সংবিধান এসকেপ করে দেওয়া হবে, এরকম ঘোষণা আসার সম্ভাবনা আমি খুব কম দেখছি। অনেক অনেক ধন্যবাদ জনাব আবু আলম শহীদ খান আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আজকের অনুষ্ঠানটি এ পর্যন্তই। হাতিল আজকের সংবাদপত্রের আজকের আয়োজনটিতে আগামী দিনেও আপনাদেরকে সঙ্গে পাবো আশা করি। নতুন বছর সবার জন্য শুভ হোক এই কামনা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।